আর শুরু করব। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে প্যারিসের জানালার 140তম পর্বে তৃতীয় সেশনে আমন্ত্রণ এবং স্বাগতম। প্রিয় দর্শক বৃন্দ, ভাষার মাস আর 3 দিন পরে 21শে ফেব্রুয়ারি। তাই আমরা সকলে প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করি ভাষা সৈনিকদের, যাদের কারণে আমরা বাংলা ভাষা আমরা পেয়েছি, কথা বলতে পারি, এবং যাদের কারণে আজকে আমরা যে যার এখানে আছি। প্রিয় দর্শক বৃন্দ, তাই আমরা আজকে আমাদের যে পর্ব, এই পর্ব আমরা সাজিয়েছি 3 জনকে নিয়ে। অবশ্য 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী এবং তারা পরবর্তীকালে প্রতিষ্ঠা লাভ করেছে যার যার ক্ষেত্রে। এই 3 জন যারা আছেন তারা হচ্ছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং রাশেদুল ইসলাম ও ডক্টর আফরোজা পারভিন। আমি যেহেতু প্রথমেই সূচনায় বললাম ভাষার মাস, আমরা ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আফরোজ পারভিনের স্বর্গীয় পিতা, তিনি 21শে পদক প্রাপ্ত, তার অতুলনীয় অসামান্য অবদানের কারণে, তাই তার প্রতি শ্রদ্ধা। এবং আফরোজার বড় ভাই, তিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন, তার প্রতিও আমাদের আজকে শ্রদ্ধা। এবং আমরা গর্বিত, আফরোজ পারভিন রোকেয়া পদক পেয়েছে এবং বাংলা একাডেমি পদক সহ অনেকগুলো পদক তিনি পেয়েছেন। তার বিভিন্ন তার কাব্যিক এবং বিভিন্ন লেখালেখি এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ। তাই আমি আজকে এই অনুষ্ঠানে প্রথমে আফরোজা পারভিনকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আফরোজা পারভিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এলএলবি পাশ করেছে এবং পরবর্তীকালে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেছে এবং সরকারি চাকরিতে বিসিএস অ্যাডমিন ক্যাডারে সে 86 সালের ব্যাচ যোগদান করে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করার পর তিনি কয়েক বছর আগে অবসর গ্রহণ করেছেন। কিন্তু যেখানেই চাকরি করুক, তার লেখালেখি কোনো সময় বন্ধ হয়নি এবং তার সাহিত্য চর্চা, তার কাব্যিক, তার বিভিন্ন, এবং সে প্রায় 125টি বই লিখেছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা তার কাছ থেকেই শুনি তার ছাত্র জীবনের সেই সোনালী দিনগুলোর কথা। ডক্টর আফরোজা পারভিন, তোমার সময় 7 মিনিট। ধন্যবাদ রকিব ভাই, আমাকে প্যারিসের জানলায় আহ্বান জানানোর জন্য। আর আমার সাথে আজ যে দুজন আছেন, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাষার মাস, আমি আমার বক্তব্যের শুরুতেই মহান ভাষা আন্দোলনের সকল শহীদ, সকল ভাষা সৈনিক, সকল গণতান্ত্রিক আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ ভাষা আন্দোলনের শুরু থেকে তিনি শেষ অবধি যুক্ত ছিলেন এবং অনেকবার জেল খেটেছিলেন। রকিব ভাই, আপনি আমার কাছে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা জানতে চেয়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা একটু অন্যদের থেকে, এখানকার দুজনের থেকে একটু আলাদা হবে।
আপনি শুরুতেই বলেছেন যে আমার বাবা একজন ভাষা সৈনিক ছিলেন। আমাদের বাড়িটা ছিল রাজনৈতিক বাড়ি। আমার বাবা নড়াইল মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধ আমাদের জীবনে একটা তোলপাড় করা ঘটনা। আমাদের জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির সবচেয়ে আলোকিত যে ভাইটি পিরোজপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, আমার বড় ভাই, তাকে তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমি ইন্টারমিডিয়েট পাস করার অনেক আগে থেকে আমার পরিবারের স্বপ্ন ছিল যে আমি ডাক্তারি পড়ব। তো আমার ডাক্তারির প্রতি খুব একটা আগ্রহ না থাকলেও পরিবারের আগ্রহের কারণে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আমি যেহেতু খুব ভালো করে পরীক্ষা দিই নাই, আগ্রহ খুব একটা ছিল না, তো আমি দ্বিতীয় চয়েস রাজশাহী মেডিকেল কলেজে আমি চান্স পেয়েছিলাম এবং চান্স পাওয়ার পরে আমি সেখান থেকে মাইগ্রেট করে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চলে আসি। আসার পরে আমি 2 বছর সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করি। কিন্তু ওই যে আমি বলেছি যে ছেলেবেলা থেকে সাহিত্যের প্রতি আমার তীব্র আকর্ষণ, একদম ক্লাস 6 থেকে লেখাপড়া করি। আমি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, নাট্য আন্দোলনে জড়িত ছিলাম। ঢাকায় এসেও আমি নান্দনিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলাম। মহিলা সমিতিতে নাটক করতাম। তো আমি 2 বছর মেডিকেল পড়ার পর আমি একটুও ভালো লাগে নাই, আমি ডিসেকশন করতে পারতাম না। আমার মধ্যে খুবই কষ্ট হতো যে কার বুকে ছুরি বসাচ্ছি, কার আমি ভিসেরা গুলো হাতে নিচ্ছি। তো সেটা থেকে আমি ঝপ করে 2 বছর পরে পরীক্ষা দিতে দিতে আমি মেডিকেল ছেড়ে চলে আসি এবং তখন আমাদের জীবনে একটা ধস নেমে আসে এবং আমার পরিবার খুব ডিসহার্টেন্ড হয় যে আসলে একে দিয়ে আর কিছু হবে না, যেটা স্বাভাবিক। তা তখন আমি কিছুটা পরিবারের পরে অভিমান করে, আমি সায়েন্সের ছাত্রী হওয়ার পরেও কিছুটা পরিবারের উপর অভিমান করে এবং কিছুটা আমার পরিবারের থেকে মানে আর্থিকভাবে সহায়তা করার জন্য, যেহেতু আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার আব্বা প্র্যাকটিস ছেড়ে দিয়েছে, একটা অনেক বড় সম্পন্ন পরিবার থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি, আমি প্রাইভেটে বিএ পরীক্ষা দিই, যে আমার এই সাবজেক্টের সাথে জীবনে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। তো বিএ পরীক্ষা দিয়ে পাশ করার পর আমি ঢাকা ইউনিভার্সিটিতে, এই সময় আমার বিয়েও হয়ে যায়। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম, অর্থনীতি এবং জার্নালিজম। দুটাতেই আমি করি, চান্স পাই এবং আমি অর্থনীতিতে পড়তে থাকি। তো আমি তো ছিলাম আবাসিক হলের ছাত্রী, রোকেয়া হলের আবাসিক ছাত্রী ছিলাম, কিন্তু আমি বিবাহিত বলে আমাকে তো সিট দিত না। তো সিট দিত না বলে আমি কখনো আমার ছোট বোনের মেইন বিল্ডিং এ ছোট বোনের কাছে থাকতাম। তখন আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল এক্সটেনশন বিল্ডিং এ, জ্যোৎস্না, তার কাছে থাকতাম। কখনো আমার বড় বোনের বাসা বোর্ড অফিসে, সেখানে থাকতাম। তারপরে আমি এখানে এসে পড়াশোনা করতাম রোকেয়া হলে। এবং খুবই মানে অদ্ভুত, তখনকার রোকেয়া হল অন্যরকম, তখনকার ঢাকা ইউনিভার্সিটি অন্যরকম ছিল। এই যে সপ্তাহে একদিন ছায়াছন্দ হতো, আমরা দল বেঁধে সেই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করতাম। তারপরে বিভিন্ন সাপ্তাহিক নাটকের জন্য আমরা অপেক্ষা করতাম। কি চমৎকার চমৎকার তখন নাটক হতো, ডালাস হতো, ম্যাকগাইভার হতো, এই সিরিজগুলো হতো। তারপর কয়েন বক্সে যে আমরা কয়েন ফেলে ফেলে যে আমরা ফোন করতাম। এখন তো প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এসে গেছে, সারা পৃথিবীতে কথা বলতে পারি, কিন্তু সেই কয়েন বক্সে ফোন করা, লাইন দিয়ে দাঁড়িয়ে আনন্দ জীবনে কখনো ভুলবো না। রোকেয়া হলের ছাত্রীরা মাঝে মাঝে শামসুন্নাহার হলের ছাত্রীদের সাথে আমরা পাল্লা দিয়ে গান করতাম, যেরকম মাঝে মাঝে বকাবকি গালাগালিও করতাম। এটা অদ্ভুত জীবন ছিল। এবং পাশের যে টিয়া ইয়েগুলো ছিল, পাশে যে বড় বড় গাছগুলো ছিল রোকেয়া হলের পাশে, সেই গাছগুলোতে প্রচুর টিয়া বসতো। আপনার মনে আছে রকিব ভাই, আপনার একটা পত্রিকায় আমি লিখেছিলাম একটা আর্টিকেল যে রোকেয়া হলের টিয়ারা আজও আমাকে ডাকে। তারপর যখন ফিস্ট হতো, সেই একটি দিনের ভালো খাওয়ার জন্য, সেটা একটা অসাধারণ ব্যাপার ছিল। মাঝে মাঝে লুকিয়ে আমরা হিটারে খাবার গরম করতাম। কখন হাউস টিউটার এসে পড়বে, কখন টিচাররা এসে দেখবে, সেটার জন্য খাটের নিচে আমরা সেই হিটার লুকাতে গিয়ে লেপ তো শোকো পুড়িয়ে ফেলেছি, আমরা বিছানা পুড়িয়ে ফেলেছি। তো এরকম ভাবে, এবং টিচাররা ছিল অসাধারণ, সিনিয়র টিচাররা যেরকম ভালো ছিল সেরকম তখন এসেছিলেন। আমার মনে আছে আবুল বরকত স্যার, এম আকাশ স্যার। আবুল বরকতের স্যারের তো পড়াতে আমি মুগ্ধ হয়ে যেতাম। এবং ঢাকা ইউনিভার্সিটির যে গ্রন্থাগার, এটা আমার জীবনের একটা অন্যতম পছন্দের জায়গা। এই গ্রন্থাগারে আমি যে পরিমাণ বই পড়েছি সেটা বলার নয়। আমরা একসাথে দল বেঁধে গিয়ে বেলি রোডে নাটক দেখতাম। তখন পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরাল দিনের সারা জীবন, এই সমস্ত নাটক হতো। মানে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা যাকে বলে। আমার মনে আছে একদিন বিকালে রেস কোর্সে বসেছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরের দিন দেখা গেল যে পত্রিকায় বিশাল একটা ছবি বেরিয়ে গেছে আমার, সেখানে প্রতি সন্ধ্যায় রেস কোর্স, আফরোজা পারভিন বসে আছে, তার ববকাট চুল, আমি তো ভয়ে অস্থির, হায় হায় সারা দেশের লোক আমাকে দেখছে।
তো আমি এই ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি, এখন তো বুঝি এগুলো কোনো ব্যাপারই না, কারণ ছেলে বন্ধু মেয়ে বলে বন্ধু বলে কিছু নাই, বন্ধু মানেই বন্ধু। তো তখন ছিল এরশাদ বিরোধী আমল, কি যে একটা তুমুল উত্তেজনা বিশ্ববিদ্যালয়ে, সারাক্ষণ গোলাগুলি হচ্ছে, মানে ধাওয়া পাল্টা ধাওয়া, মারাত্মক একটা অবস্থা। এই অবস্থার মধ্যে আমি প্রেগনেন্ট, আমার 2 পরীক্ষার গ্যাপের মধ্যে আমার ছেলে হলো। আমার মনে আছে আমার সাথে যারা প্রেগনেন্ট ছিল, আরো 2 জন প্রেগনেন্ট ছিল, তারা ড্রপ করেছিল, বলেছিল যে আমরা পরীক্ষা দিব না, কিন্তু আমি বললাম যে আমি এর শেষ দেখব। তো আমার যেদিন বাচ্চা হবে ঠিক সেই দিনই আমার পরীক্ষা ছিল একটা, কিন্তু আল্লাহর কি অসীম রহমত যে আমার ছেলেটা মাত্র কয়েকদিন আগে সে জন্মগ্রহণ করলো। তো সে কয়েকদিন আগে জন্মগ্রহণ করাতে আমি একটা ছোট্ট শিশু, নতুন মা, আমি কিছুই বুঝি না কিভাবে কোলে নিতে হয়। এক হাতে শিশু, আমার বড় বোন তখন বেঁচে ছিল, মা বেঁচে ছিল, তারা দেখাশোনা করেছে আমার ছেলেটা। আমি ওই বই মুখস্থ করে, পাশে ছেলে, কোলের উপরে বই, এইভাবে রেখে আমি পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি। এবং একই সাথে 1 বছরের পরে আমি ল পাশ করি। আমি ভেবেছিলাম যে আমি কোনোদিন কোনো খারাপ চাকরি করব না, তো খারাপ চাকরি করব না, ভালো চাকরি ছাড়া করব না, এই চিন্তা থেকে আমি ল পড়েছিলাম যে আমি যদি ভালো চাকরি না পাই তাহলে হচ্ছে আমার বাবার যে পেশা ওকালতি সেটাই আমি করব স্বাধীনভাবে, এবং আমার বিশ্বাস ছিল যে সেটাতে আমি ভালো করব। তা আমি ল পাশ করেছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, আমি পাশ করার সাথে সাথে আমি একটা চাকরি পেয়ে যাই, ভালো চাকরি। এবং তারপরে তো আমি 8ম BCS এ পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে মেধা তালিকায় চলে গেলাম এবং চলে গিয়ে চাকরি পেলাম। কিন্তু লস যেটা হয়েছিল সেটা হলো মেডিকেল ছেড়ে আসাতে আমি জুনিয়র হয়ে গেলাম, আমার অনেকটা সময় চলে গেল, যে কারণে চাকরিটার উপরে উঠতে পারলাম না। তা সেটা নিয়ে আমার কোনো খেদ নাই, কারণ আমৃত্যু আমি যখন যেখানেই থেকেছি, আমি আমার লেখাটাকে আমার জীবনে অবলম্বন করে চলেছি। এটা আমার খাবারের মতো, আমি লিখি তাই আমি বাঁচি, তাই আমি নিঃশ্বাস নিই, লেখা আমার কাছে খাবারের মতো। তো আমি সেই জন্য এই লেখা নিয়েই আমি আছি, যেখানেই গেছি সাংস্কৃতিক কর্মকাণ্ডে। ধন্যবাদ, ধন্যবাদ আফরোজ, তোমার কাছে আবার আসবো। প্রিয় দর্শক বৃন্দ, এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং তিনি পাশ করেছেন ব্যাচ যদিও 83, পরীক্ষা শেষ হয়েছে 86-এ, এবং মাস্টার্স 87-এ। এরপরে তিনি 1988 সালে সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডারে যোগদান করেন। যোগদান করার পরে দীর্ঘ 35 বছরের চাকরি জীবনে মিজান বিভিন্ন ক্ষেত্রে এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সহ সচিবালয়, বিদেশে বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেছেন গুরুত্বপূর্ণ পদে, এবং মাঝখানে তিনি বিদেশে গিয়েছেন স্কলারশিপ নিয়ে, চেক গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে, সেখান থেকে তিনি পিএইচডি করেছেন। এর পরেও আবার তিনি বিদেশে পোস্টিং ছিল, সৌদি আরবিয়াতে ইকোনমিক কাউন্সিলর, কমার্শিয়াল কাউন্সিলর হিসাবে, এবং সর্বশেষ ঢাকায় আসার পরে সম্ভবত তিনি ডাইরেক্টর জেনারেল বার্ডে ছিলেন এবং অতিরিক্ত সচিব হিসাবে অবসর গ্রহণ করেন। প্রিয় দর্শক বৃন্দ, ডক্টর মিজানুর রহমান, তার কাছ থেকে শুনি তার সোনালী দিনগুলোর কথা। ধন্যবাদ রকিব ভাই, এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার প্রথমেই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2 জন সহকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বলা যায় আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, তার জন্য আমি আমার চাকরি শেষ জীবনে গ্রেড 1 দিয়ে, সদাশয় সরকার গ্রেড 1 দিয়ে শেষ সময়টি আমাকে গ্রেড 1 এর পদোন্নতি দিয়েছিলেন, সেটি সংশোধন করে নিলাম। তো আমি প্রথমে আজকে ভাষা মাস 21শে ফেব্রুয়ারি আর 2 দিন পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের এই দেশটি স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে এবং দেশমাতৃকার উন্নয়নের জন্য যারা এই পর্যন্ত কাজ করছেন, সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সোনালী দিন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের শুরুতে আমার
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার। আমি 80-তে আমার ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা আমি শুরু করার কারণ পিছনের একটি কাহিনী রয়েছে, যেটি আমি মফস্বলে পড়াশোনা করেছি। আমার বাবা চাকরিজীবীর কারণে আমার নানার বাড়িতে, নানা শিক্ষক ছিলেন, নানা নিয়ে গিয়ে আমাকে প্রাইমারি স্কুল নানার বাড়িতে। তারপরে আমি হাই স্কুলে যখন আসি, হাই স্কুলে তখন আমার নানাই আমাকে ভর্তি করে দেয় একটি ব্রাউনবাড়িয়াতে আমার স্কুলে, যে স্কুলে যা আমার সিনিয়র যারা ছিলেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। শুধু একজনই 82 ব্যাচের পরে 82 ব্যাচে হলো, এবং উনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সেই ইয়ে থেকে আমার স্বপ্ন হলো তাহলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি। আমি যখন 6-এ ভর্তি হই তখন থেকে স্বপ্ন বোনা শুরু হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হওয়া যায়। আমি ঢাকা কলেজেও মেট্রিকে ভালো রেজাল্ট স্ট্যান্ড করার ছিল। মেট্রিকে ভালো রেজাল্টের কারণে ঢাকা কলেজ এবং ভিক্টোরিয়া কলেজ দুই জায়গায় আমি অ্যাপ্লাই করি। কিন্তু ঢাকা কলেজে তখন যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ভিক্টোরিয়া কলেজে শেষ পর্যন্ত পড়ি। আমাদের সময়টি ছিল 81 ব্যাচ। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ক খ গ 3টি ইয়েতে শ্রেণী ভুক্ত ছিল। আমার রিটেনের তো তখন ছিল না, তখন সিরিয়ালে আমরা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দুইটা ডিপার্টমেন্টে আমার নাম ছিল। তো শেষ পর্যন্ত আমি ম্যানেজমেন্টে ভর্তি হই। ভর্তি হওয়ার পর ক্লাস হওয়ার আগের থেকে আমরা এক নাগাড়ে এরশাদ ভ্যাকেশন 2 বছর একটানা ক্লাস নাই, মানে বিভিন্ন আন্দোলনে চলে গেছে। যখন ক্লাস শুরু মানে ক্লাসে করার যখন আমার যতটুকু মনে পড়ে 82 জুলাই বা অগাস্টের দিকে আমাদের ক্লাস শুরু হলো। ক্লাসের এই ফাঁকে ফাঁকে তখন সেই কলা ভবনের আমাদের 4 তলা এবং 3 তলা ছিল ক্লাসরুম। সে যেটি সবচেয়ে বেশি মনে করে, আমরা ক্লাস নিচ্ছি, কানে হাত দিয়ে মিছিল পর মিছিল হচ্ছে, ক্লাসও চলছে। তারপরে স্ট্রাইক আর হরতাল। আমি প্রথমেই আমি আজকের আমার অবস্থান এবং আমার এই শিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞতা এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন তাদের কথা না বললেই নয়। যিনি ডক্টর দুর্গাদাস ভট্টাচার্য, তখনকার কিছুদিনের জন্য উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। তার প্রথম সেশনে আমার মানে যে স্বপ্নের জায়গা, সেই জায়গাগুলিতে আমার আশাপূর্ণ, আমি যেটা মনে ভাবতাম সে কথাগুলি শুনে তখন অবাক, মানে মন্ত্রমুগ্ধের মতো স্যারের প্রথম সেশনগুলি, এবং কিভাবে উজ্জীবিত মানে দেশ, রাজনৈতিক অবস্থা সবকিছু মিলে পড়ার আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড। আমাদের কয়েকজন টিচারই ছিলেন, ডক্টর শহীদুদ্দিনকে আমরা পেয়েছিলাম, মোহাম্মদ আলী মিয়া যিনি স্ট্যাটিস্টিক্স এর উপর তখনকার সময় কম্পিউটারের মতো, মানে উনি যে ক্লাসে বোর্ডে করতেন আমরা অবাক হতাম। সেই টিচারদের কথায় আমরা শেষ পর্যন্ত উদ্বুদ্ধ হয়েছি। যেটি না বললে নয়, আমাদের ক্লাস যা হতো তা শুক্রবারে পরীক্ষা দেব, কারণ প্রায় ইয়েতেই দেখা যেত যে স্ট্রাইক বা ক্লাসরুমে তালা ঝুলছে। আমাদেরকে দুর্গাদাস স্যার বা অন্য স্যাররা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে ক্লাসে যদিও তোমাদেরকে আউটলাইন যতটুকু দেওয়া হয়, পরীক্ষা কিন্তু সমবেত হবে। এবং আমাদের কমার্স ফ্যাকাল্টির মধ্যে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমরা ছিলাম সবচেয়ে কম সেশন জটে, এবং আমাদের পরীক্ষাগুলি হয়তো শুক্রবারে, যখন কোনো স্ট্রাইক বা বন্ধের কোনো ইয়ে থাকতো না। সেই সূত্রে আমরা বিসিএস এ আসারও ব্যাকগ্রাউন্ড এরকম। আমরা পরীক্ষা দিয়েছি, অনার্স পরীক্ষা দিয়েছি, দিয়ে অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে তখন আমি এসএম হলে, অনার্স ছিল এসএম হলে আমরা দেখি যে স্টুডেন্ট, আমার যারা সিনিয়র এবং আমার ক্লাসমেট তারা গল্প করছে যে বিসিএস এর জন্য ফর্ম আনার। দেখে আমি তখন তাদের এটা দেখে উৎসাহিত হলাম যে ঠিক আছে, অভিজ্ঞতার জন্য আমি ফর্ম নিয়ে আসলাম। সেই ফর্ম ফিল আপ করে জমা দিলাম। অনার্স পরীক্ষাও শেষ হলো, অনার্স পরীক্ষার রেজাল্টও বের হলো, আমাদের প্রিলিমিনারি টেস্টের রেজাল্ট হলো। দেখি যে ওখানে আমার রিটেন অ্যালাউ হয়েছি। তারপরে মাস্টার্স পড়া এবং বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়া, সেটি আমাকে মানে সেই পরীক্ষা এবং 2 পরীক্ষা চালাতে গিয়ে আমাকে বেশ হিমশিম খেতে হয়েছে। যাই হোক, আমার একদিকে মাস্টার্স শেষ হয়েছে, ডিসেম্বরে আমরা রেজাল্ট পেয়েছি, ফেব্রুয়ারিতে আমি বিসিএস এ জয়েন করি, চাকরিতে জয়েন করি। সেটি ছিল আমার জন্য সবচেয়ে সুখকর এবং সবচেয়ে আনন্দের বিষয়। আমার বেকারত্ব বা অবসর জীবন আমি পাইনি। স্টুডেন্ট
শুরু করে শেষ করেই আমরা চাকরিতে চলে আসি। আরেকটি মজার ঘটনা ছিল যে যেদিন আমি অ্যাডমিশনের জন্য ঢাকা ইউনিভার্সিটি জমা দিই, হলে আমি জমা দিয়ে এসে রেজিস্ট্রার ভবন থেকে আমি SM হলে যাব। যার কথা বলেছেন মুস্তফা কামাল হায়দার, আমার গ্রামেরই ছেলে, উনি 82 ব্যাচের। উনি যে হলে যে সিটে, ওই সিটে আমি ওনার প্রথম দিকে ওই সিটে ছিলাম। তো ওনার কাছে দেখা করতে যাব, আমি রেজিস্ট্রার হল থেকে SM হল খুঁজে আমি ঘুরে মানে 3বার আমার চক্কর দিতে হয়েছিল যে SM হল কোথায়। এটি বারবারই আমাকে ঘুরে ব্রিটিশ কাউন্সিলে এসে চলে আসতাম। সেটি আমি এখনো মনে পড়ে যে সেই জায়গাটা আমি কেন তখন মানে খুঁজে পেতাম না। তখন এরকম পরিস্থিতিতে আমি এক রিক্সাওয়ালা, তারপর শেষ পর্যন্ত আমি রিক্সাওয়ালার সাহায্য নিয়ে সে আমাকে নিয়ে গেটে নিয়ে দিয়ে আসছিল। যাই হোক, আমাদের সময়কালে সবচেয়ে বেশি ছিল রাজনৈতিক অস্থিরতা এবং মিছিল স্লোগান। তারপরেও আমরা যেটা পেয়েছি শিক্ষকদের অত্যন্ত স্নেহ এবং তাদের যে নির্দেশনা, সেগুলির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জীবনের যে পাথেয় যেটি ছিল সেটি আমরা অর্জন করতে পেরেছি বলে আমার বিশ্বাস। এই জন্য শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের ইউনিভার্সিটির হল লাইফটাও ছিল সেরকম। বিভিন্ন সময় হল রেড হতো। আমি মাস্টার্স এর পড়াশোনার শুরুতে আমি সূর্যসেন হলে ছিলাম। সূর্যসেন হলে এরকম রেড এর পাওয়া গেল যে পুলিশ করবে। সেই সময়কার দিনগুলি যে কি মানে বিপজ্জনক এবং ভয়ের ছিল। আমি ছিলাম SM হলে, কিন্তু আমি সূর্যসেন হলে পড়াশোনা পরীক্ষার আগের জন্য প্রিপারেশনের জন্য ছিলাম। সেই রাত্রি শুনি যে রেড হবে। তখন এই রাত্রের বেলা আমি কোন রকম ভাবে ওয়াল টপকে বের হয়ে গিয়ে নিজের হলে যাই। সেই স্মৃতিগুলি এখনো আমাকে করে স্মৃতিচারণ অবস্থান ঢাকা ইউনিভার্সিটির সেই অতীতের সোনালী দিনগুলিকে কখনো ভুলবার মতো নয়। আমি চাকরি জীবনেও আমি যখনই সুযোগ পেয়েছি টিএসসিতে আমাদের যে লাইব্রেরিতে সেই বিষয়গুলি নিয়ে মানে স্মৃতিচারণ উপলক্ষে আমি প্রায় ওখানে যেতাম। গত মাসেও কি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা যে ফেস্টিভ্যাল হলো, সেখানেও গিয়ে দেখি দু একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। সেই ইউনিভার্সিটির দিনগুলি আসলে আমাদেরকে যে পথ দেখিয়েছে সেটি এখনো আমাকে অভিভূত করে। আমরা চাকরি জীবনে যা অর্জন যেটি করেছি তার মূলে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি তখনকার সময়ে প্রাচ্যের অক্সফোর্ড যেটি নামে খ্যাত, সেটি আমরা মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির যে ঐতিহ্য ছিল, যে পড়াশোনার যে মান ছিল, সেটি আমরা পেতে পেরে আমরা সহজেই পেয়েছিলাম। আমি আমাদের এই যা সহকর্মী যে আফরুজা যে ইয়েটি বলছে, সত্যি মানে আফরুজার যে মানে ছাত্র জীবনের যে সেটি আসলে অন্যরকম ব্যতিক্রম নাম আমরা শুনেছি, কিন্তু চাকরি ক্ষেত্রে পরিচয় হয়নি। তার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনটা ব্যতিক্রম একটি ঘটনা আমি মনে করি। ডাক্তার না হলেও তার চাকরিতে এসে সেই আশা পূর্ণ হয়েছে। আমি মনে করি যে তার ক্ষতি যে মানে যে সব পরিবার থেকে ধন্যবাদ মিজান। আবার আসবো। প্রিয় দর্শক বৃন্দ, এবার এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি রাশেদুল ইসলাম। তিনি মহাপরিচালক এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন 81 ব্যাচ বিএসএস অনার্স এবং এমএসএস পাস করেছেন 1984-এ এবং দুটোই তিনি পাস করেছেন অর্থনীতিতে, এবং তিনি থাকতেন মাস্টারদা সূর্য সেন হলে, এবং তিনি পিসিএস অ্যাডমিন ক্যাডারের 1986 ব্যাচ। তিনিও অন্য দুজনের মতো বিভিন্ন ক্ষেত্রে এমনকি ফিল্ড লেভেলে এবং সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি চাকরি করেছেন, এবং চাকরি করার পরে তিনি এমনকি আইসিটি ডিভিশনেও তিনি এডিশনাল সেক্রেটারি ছিলেন। তবে
তিনি আফরোজের মতো তারও সাহিত্য এবং বিভিন্ন লেখালেখির প্রতি তার আকর্ষণ প্রগাঢ়, এবং তার অনেকগুলো বই ছাপা হয়েছে। আমরা রাশেদুল ইসলামের কাছ থেকে শুনি আর সময়কার সেই সোনালী দিনগুলো। রাশেদ, কথা শোনা যাচ্ছে না, আনমিউট করো। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ আমাকে প্যারিসের জানালায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ৮০-৮১ ব্যাচ আপনি বলেছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আবার মুক্ত চিন্তার যে দিগন্ত প্রসারিত করে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমি কৃতজ্ঞ। এটা আগেই বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পটভূমি যেটা আছে সেটা হলো যে বঙ্গভঙ্গ যে আইন হয় ১৯০৫ সালে, এটা মূলত পশ্চাৎপদ পূর্ব বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই ইংরেজ বঙ্গভঙ্গ আইন করে, এবং ঢাকাকে রাজধানী করে আসাম এবং ঢাকা নিয়ে একটা নতুন প্রদেশ গঠন করা হয়। কিন্তু ভারতীয় কংগ্রেস এবং মানে কলকাতা শ্রেণিক যে বুদ্ধিজীবী তারা এটার ঘোর বিরোধিতা করে। শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। এই রদ করার কারণে যে অসন্তোষ সৃষ্টি হয় পূর্ব বাংলায়, সেই অসন্তোষ প্রশমনের জন্য একটা কমিটি গঠন করা হয়, স্যার রবার্ট নাথান কমিটি। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় জন্য সুপারিশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্রিটিশ রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে তারা মন্তব্য করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২৩ সালের ২২শে ফেব্রুয়ারি যে সমাবর্তন হয়, সেখানে লর্ড রিপন এই কথাটাই ভালো করে সুস্পষ্টভাবে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পূর্ব বাংলার মানুষের জন্য একটা চমৎকার ক্ষতিপূরণ। এই চমৎকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যাখ্যাটা হচ্ছে যেটা অক্সফোর্ডের আদলে করা হয়। অক্সফোর্ড মূলত একটা মুক্ত চিন্তা চর্চার একটা বিশ্ববিদ্যালয়। সেই মুক্ত চিন্তা চর্চা করেই ইংরেজ চার্চের শাসন থেকে মুক্তি পায়, পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, এবং ইংরেজ গোটা পৃথিবী শাসন করার যে মন্ত্র সেটা মূলত অক্সফোর্ড থেকে আসে। যে কারণে রাজকীয় ক্ষতিপূরণ বলতে বলা হয়েছিল যে এই পশ্চাৎপদ জনগোষ্ঠীকে দিক নির্দেশনা দিবে, মুক্ত চিন্তার দিক নির্দেশনা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বাস্তবেও তাই ঘটেছে। বাংলাদেশের যে জাতীয়তাবাদ চেতনার উন্মেষ বা স্বাধীনতা যুদ্ধের যে বিকাশ, সেটা মূলত ঢাকা ভার্সিটি থেকে হয়। তো আমরা যখন ৮০-৮১ ভর্তি হই, আমি যখন, তখন সেই মুক্ত চিন্তাটা মানে রুদ্ধ ছিল বলা যায়। তার কারণ আমরা জানি স্বাধীনতার মহানায়ক যেটা বাংলাদেশ অর্জনের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান, কিন্তু আমাদের সময় দেখা গেল যে বলা হচ্ছে যে এই স্বাধীনতা অর্জনে তার কোনো অবদানই নাই। আমি যখন ঢাকা ভার্সিটি আসি ৮১ সালে, তখন বঙ্গবন্ধু সিনে নাই মোটামুটি। আমি যদিও রাজনীতি করি না, কিন্তু বঙ্গবন্ধু আমার খুব মানে আবেগের একটা বিষয়, এই কারণে যে আমি যখন মানে ক্লাস 5-এ উঠলাম ৭১ সালে, তখন স্বাধীনতা যুদ্ধ হয়। সেই স্বাধীনতা যুদ্ধের আপনি জানেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রত্যেক দিন আর যদি একটা গুলি চলে, আর যদি মানে এই যে ৭ই মার্চের ভাষণের যে অংশ বলা হতো, সেইটা আমাদের কিশোর মনের যে আবেগ, আমার আবেগের আর একটা কারণ ছিল যে আমি শুনেছি যে যুক্তফ্রন্ট নির্বাচনের সময় ৫৪ সালে বঙ্গবন্ধু আমাদের বাড়িতে এক রাত ছিলেন। উনি মিটিং করতে যে আমাদের স্কুলের মাঠে, সে সময় যোগাযোগ অত ভালো ছিল না, এক রাত আমাদের বাড়িতে ছিলেন। ফলে ওনার মতো মানুষ যে আমাদের বাড়িতে ছিলেন, আমার কিশোর মনে অসম্ভব একটা রেখাপাত করে, যে কারণে বঙ্গবন্ধু বিষয়ক আলোচনাগুলো আমার ছোটকাল থেকেই আমি খুব সংবেদনশীল ছিলাম এই বিষয়ে। এই যে ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমার মনে হয়েছে এই ফুলটা হলো বঙ্গবন্ধু, আবার এই ফুলটা বাংলাদেশ, দ্যাট ইজ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। কিন্তু ৮০-৮১ সালের চিত্রে বঙ্গবন্ধু অনুপস্থিত। এইটা একটা ধাক্কা খায়। দ্বিতীয় আরেকটা ধাক্কা খায় আমি ভর্তি হওয়ার সময়, সেটা হলো যে আমি যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি তে মেধা তালিকায় স্থান পাই।
এই মেধা তালিকায় স্থান পাওয়ার কারণে আমার মনে ঈষৎ একটা মানে আশা জাগে যে আমি হয়তো ঢাকা ভার্সিটির একটা টিচার হতে পারবো। কিন্তু ঢাকা ভার্সিটিতে যখন আমি আসলাম, সবাই বললো তুমি যেহেতু ডাবল স্ট্যান্ড করেছো তুমি ইকোনমিক্সে ভর্তি হয়ে যাও। তা এই যে আমি ভর্তি হলাম, হয়ে একটা ধাক্কা খেলাম। ওখানে দেখলাম যে আমার মতো 35-36 জন বোধহয় এই ডাবল স্ট্যান্ড করা বা স্ট্যান্ড করা। আমি জিজ্ঞেস করলাম এখানে ফার্স্ট ডিভিশন কয়জন পায়, তাহলে কোনো বছর পায়, কোনো বছর পায় না। তা ফার্স্ট ডিভিশন পেতে গেলে কি করা লাগবে, তা যেটা জানালো এখানে শিক্ষকদের সাথে খুব ভালো সম্পর্ক থাকা লাগবে। তো এইখানে আমি আর একটু ধাক্কা খাইলাম, কারণ আমার একটা শিক্ষক ভীতি ছিল, আমি শিক্ষকদের খুব ভয় পেতাম। এই ভয় পাওয়াটা মূলত শুরু হয় আমার কলেজ লাইফে। আমি গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করি। সেই স্কুলে টিচাররা কখনো প্রাইভেট টিউশনি তখন শুরু করে নাই। সেই টিচাররা আমাদের পিছনে কিভাবে আমরা ভালো রেজাল্ট করব সেভাবেই তারা আমাদের পিছনে শ্রম দিয়েছেন, এবং টিচারদের তদারকিতেই আমি এসএসসিতে মানে মেধা তালিকায় স্থান পাই, এটা বলাটা সত্যি ঠিক হবে। কিন্তু আমি যখন এমএম কলেজে ভর্তি হইলাম, ওখানে আমি জানলাম যে নোট ছাড়া এইচএসসিতে ভালো রেজাল্ট হবে না, এবং এই নোট দিতে পারে একমাত্র টিচাররা। আবার সেই টিচার দিবে যেই টিচার প্রাইভেট পড়ায়, তার কাছে প্রাইভেট পড়লে নোট দিবে। তো আমি যদিও একটা জমিদারের ছেলে বলা যায়, আমাদের অনেক জমি ছিল, কিন্তু অনেকেই জানেন যে ৭৪-এর দুর্ভিক্ষ বা তার পরবর্তী অনেক বছর কিন্তু আমাদের ফসল ভালো হয় নাই, যে কারণে আমাদের খাবারের অভাব ছিল না, কিন্তু আমার বিধবা মায়ের ওই শক্তি ছিল না যে মাসে আমাকে টাকা দেয়। ফলে আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, যে কারণে আমার যশোরে সেরকম থাকার ব্যবস্থা ভালো ছিল না। সব মিলিয়ে আমি বলা যায় ফার্স্ট ইয়ারে ফেলই করি। তখন ছাত্র আন্দোলনে অলরেডি অটো পাস করি, বলা হয় যে সবাই পরীক্ষা দিতে পারবে ইন্টারমিডিয়েট, সেই সুযোগে আমিও মানে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাই। কিন্তু আমি যে ধাক্কাটা খাই যে এই নোট ম্যানেজ করা যেটা, তখন আমি আমার এক স্যারের সাথে দেখা করি যিনি মানে ব্যাস পড়াতেন। তা আমি স্যারকে আমার অবস্থা তুলে ধরি যে স্যার আমি ম্যাট্রিকে মেধা তালিকায় পেয়েছিলাম, বাট এখানে আমি এই অবস্থার মধ্যে আছি। উনি বললেন আমি যাদেরকে পড়াই তাদেরকে নোট দিই, তুমি কি আমাকে টাকা দিতে পারবে? আমি বললাম স্যার না। তাহলে তুমি বলছো তুমি ভালো ছাত্র, তুমি আমাকে বলো যাদের টাকা দিই তাদের আমি নোট দেওয়া, তুমি টাকা দিতে পারবে না, তোমাকে কি নোট দেওয়া আমার উচিত হবে? আমি বললাম না স্যার, জাস্ট লাইক এ ব্রিলিয়ান্ট বয়। উনি একটা ব্যঙ্গের হাসি দিলেন, কিন্তু উনার হাসিটা যে কি মারাত্মক নেগেটিভ প্রভাব পড়লো আমার পরে। আমি তার কাছ থেকে চলে আসলাম। তখন যশোরে একটা এনডিসি ছিলেন একজন, আবুল বাশা জুয়াদ্দার নামে, উনি ভালো ছাত্রদের খুব পরামর্শ দিতেন বিভিন্ন ধরনের। আমি তার কাছে গেলাম, উনি বললেন যে দেখ তুই আর্টসের ছাত্র, তুই যশোর ছেড়ে যা, তুই গ্রামে চলে যা, গ্রামে গিয়ে পড়াশোনা কর, কিছু নোটের মানে নমুনা নিয়ে যা। তো আমি ওই রকম কিছু নোটের নমুনা নিয়ে গ্রামে চলে গেলাম, এবং ওখানে আমি পড়াশোনা করলাম। তো সেবার যশোর মানে মধুসূদন মানে এমএম কলেজ থেকে একমাত্র আমিই প্লেস করি। তারপরে আমি ঢাকা ভার্সিটিতে আসি। কিন্তু এইখানে যখন বলা হলো যে টিচার ছাড়া মানে ভালো রেজাল্ট হবে না, তখন আমি পিছিয়ে গেলাম। আমি দেখলাম যে আমার পক্ষে এখানে ভালো রেজাল্ট সম্ভব না। কিন্তু সত্যিকার অর্থে ডক্টর আবুল বারকাত স্যারের সাথে পরিচিত হওয়ার আগ পর্যন্ত আমার এই টিচার ভীতিটা ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পরে আমি ডক্টর মোশাররফ হোসেন বা আমাদের যে ডক্টর তাহিরুল ইসলাম, যেসব স্যারের সাথে আমি মেশার সুযোগ পেয়েছি, আমার অমূলক ভয় ছিল টিচারদের পরে, সেটা আসলে অমূলকই ছিল। কিন্তু তখন অনেক দূর মানে সময় চলে গেছে। হাওয়ার আমাদের সময় আলোচনার যে বিষয়টা ছিল, জানেন যে স্বাধীনতার পরপরই শিল্পগুলো ন্যাশনালাইজ করা হয়, তখন ডিন্যাশনালাইজেশনের প্রক্রিয়া চলছে, ফলে ন্যাশনালাইজেশন ডিন্যাশনালাইজেশনের যে বিতর্ক তুঙ্গে ছিল, তখন এমার্জিং টাইগার হিসেবে এশিয়ার 4টা দেশ আলোচনায় ছিল, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, সাউথ কোরিয়া। এই তাদের যে ডেভেলপমেন্ট মডেল, এই যে প্রচলিত ইকোনমিক্সের যে ডেভেলপমেন্ট মডেল, তার বাইরে থেকে 4টা দেশ যে উন্নতি করলো, সেটা একটা আলোচনার বিষয়। তেরেসা হেইটারের মতো লেখক যে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ কিভাবে ঋণগ্রস্ত করছে উন্নয়নশীল দেশগুলোকে, সেটা একটা বিতর্ক। তারপরে মিখাইল গর্বাচেভের বা যে দাসনোস্ট, এইটা বিতর্ক। আর সবচেয়ে বিতর্ক যে ডেং জিয়াংপিং এর যে বিড়াল কালো হোক সাদা হোক বড় কথা না, যে বিড়াল ইঁদুর মারতে পারে সেটাই বড় কথা।
অত্যন্ত তাত্ত্বিক এবং গঠনমূলক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এসবের মধ্যেই আমার সময় কেটেছে ঢাকা ভার্সিটির ছাত্র জীবন। আমি গর্বিত, আমার মুক্ত চিন্তার দ্বার মানে ওখানে অনেক উন্মোচিত হয়েছে। এখনো পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমার ঋণ স্বীকার করি। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ, তোমার কাছে আবার আসবো। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের আজকের পর্বে এই পর্যায়ে আমরা শেষ করলাম। তবে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তার কারণ আপনারা আমাদেরকে সুপরামর্শ এবং গঠনমূলক যে সমস্ত কথাবার্তা আমাদেরকে প্রায়শই বলে থাকেন, তার কারণেই আমাদের পক্ষে সম্ভবপর হয়েছে বিগত 3 বছর যাবৎ আমরা এমনি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা প্রচারিত করতে সক্ষম হচ্ছি। গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের যা কিছু অর্জন, বাংলাদেশের যা কিছু এ পর্যন্ত হয়েছে, এর সব কিছুর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমরা এই 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র। আমরা গর্ব করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় প্রাণ দিয়েছে দেশের পতাকার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে তারা তার দেশের স্বাধীনতার জন্য শিক্ষক, ছাত্র, কর্মচারী, কর্মকর্তা তারা তাদের প্রাণ দিয়েছেন। এবং আজকে আমরা প্রথমেই বললাম এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। এই ভাষাও প্রতিষ্ঠিত করা সম্ভবপর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে এই দেশ 47 সালে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটি দেশ সৃষ্টি করেছিল, কিন্তু বেশি দিন আমরা সেখানে থাকতে পারিনি। এরপরেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ধাপে ধাপে আমরা দেশ স্বাধীন করলাম। এখন আমরা স্বাধীন। প্রিয় দর্শক বৃন্দ, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে, এবং আমরা যে 4 জন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র, আমরা ধন্যবাদ জানাই প্যারিস থেকে আমাদের এই অনুষ্ঠানটি যিনি 3 বছর যাবৎ অর্গানাইজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে, কবি আবু জুবায়ের, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রিয় দর্শক বৃন্দ, আমরা দ্বিতীয় পর্যায়ে আবার আসছি এবং আমি প্রথমেই ডক্টর আফরোজা পারভিনকে অনুরোধ জানাবো তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। যে কথা আগেই বলছিলাম, আমাদের দায়বদ্ধতা মোচনের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দায়বদ্ধতা সমাজের প্রতি, আমাদের দায়বদ্ধতা রাষ্ট্রের প্রতি, তবে বিশেষ করে আমাদের দায়বদ্ধতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। এবং প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে ডক্টর পারভিন আমাদের সামনে আছেন, তিনি হয়তো ভুলে গেছেন বলতে যে তার স্বামীও কিন্তু সিভিল সার্ভিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তার প্রতি আমাদের শ্রদ্ধা। পারভিন, এবার তোমার পালা। ধন্যবাদ রকিব ভাই। আসলে সময় এত মাপা, যার জন্য অনেক কিছু বলার আছে, বলা হয়ে ওঠে না, এটা হচ্ছে বিষয়। আর আসলে হাজবেন্ডের প্রসঙ্গটা আসেনি। সে যদি না থাকতো আমার জীবনে, আমি আজকে যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে আমি আসতে পারতাম না। আমার বিয়ের পরে আমার সামনে একটা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছিল আমার হাজবেন্ড। এবং আমার যে বিসিএস পরীক্ষা, আমার যে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া, সবকিছুর পেছনেই তার অসামান্য অবদান আছে। আমি আপনাকে বলেছি যে আমি বিবাহিত জীবনে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা রকিব ভাই আপনাকে দেখে বোঝা যায়, কারণ আপনি এই বয়সেও এখনো দুর্দণ্ড প্রতাপে প্যারিসের জানালা চালিয়ে যাচ্ছেন আর আমাদেরকে খুঁজে খুঁজে বের করছেন। এটা কিন্তু অনেক কঠিন কাজ। তো
ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এই কারণে, বা বলা হয় এই কারণে যে অক্সফোর্ড যেরকম অনেক বড় বড় নেতার জন্ম দিয়েছে, লিডারের জন্ম দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় লিডারের জন্ম দিয়েছে। অক্সফোর্ডের থেকে পড়ে মার্গারেট থেচার হয়েছে, অক্সফোর্ডের থেকে পড়ে মনমোহন সিং হয়েছে, ইন্দিরা গান্ধী হয়েছে, জওহরলাল নেহেরু হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, বিজ্ঞানী হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছে। এই তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ তো আমার ছিল, কারণ আমার 6 ভাই বোনের মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বড় বোন, এছাড়া আমরা বাকি 5 ভাই বোনই আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো ঢাকা ইউনিভার্সিটির অতীত তো খুবই স্বর্ণোজ্জ্বল ছিল, যেটা একটু আগেই বলেছি। আমাদের নড়াইল থেকে যখন আমরা আসতাম, আমি অনেক ভেঙে 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 আসতে হতো। তো সেই আসা যে কি কষ্টকর ছিল সেটা বলার মতো না। এবং আমার মনে আছে যে আমি এসএম হলের সামনে হা করে তাকায় থাকতাম, এবং আমার মনে হতো এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং। এবং আমার জীবনের অন্যতম পছন্দের একটা রাস্তা ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে গিয়ে যে এসএম হলের সামনের রাস্তাটা, আমার অসংখ্য লেখাতে সেটা আছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সকল আন্দোলনে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এত বড় বড় শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন, যাদের কারণে আজকে আপনি আমাদেরকে ডেকেছেন, সেই বিশ্ববিদ্যালয় এখন আর নাই। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় লিডার বানায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজনৈতিক দূষণে দুষ্ট। আগেও রাজনীতি না করলে হলে সিট পাওয়া যেত না, কিন্তু এখন সেটা প্রকট। এবং এখন রাজনীতি না করলে মারধর পর্যন্ত খেতে হয়। ছাত্রত্ব চলে যায়, বছরের পর বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আঁকড়ে ধরে পড়ে থাকে একটা সিঙ্গেল রুম, আর সেখানে ব্রিলিয়ান্ট ছাত্রদেরকে তাদেরকে ফ্লোরিং করতে হয় গণরুমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই অত্যন্ত দুঃখ লাগে যখন আমরা শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নারী ঘটিত কেলেঙ্কারি হয়েছে, যখন আমরা শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডিতে চর্যবৃত্তির অভিযোগ হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হচ্ছে। এগুলো যখন মিডিয়াতে আসে তখন প্রচন্ড ভাবে দুঃখিত হই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় চলে আসছে। এই যে একটা, এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি যে দায়বদ্ধতার কথা বললেন, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 জন ছাত্রী লীলা নাগ এবং ফজিলাতুন্নেসা, তারা জীবনে কোথায় নিয়ে গেছে আমাদের শিক্ষা দীক্ষাকে, তারা নিজেরা কি কোন উচ্চ পর্যায়ে নিজেদেরকে উন্নীত করেছে। আপনি জানেন যে ফজিলাতুন্নেসার কাছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেম নিবেদন করেছিল। ফজিলাতুন্নেসাই ওনাকে আগ্রহ দেখান নাই, নজরুল না। এরকম তিনি নিজেকে এই উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন। আমাদের 52 ভাষা আন্দোলনে আমাদের ভাইয়াদের জন্য, আমাদের বোনেদের জন্য তারা ফ্রন্ট লাইনে গিয়েছিলেন, 144 ধারা ভেঙেছিলেন, আমতলায় সমাবেশ করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিপুল অংশ। তো আমি আমার জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, দেশের জন্য কিছু কাজ করি। তার প্রধান কাজ যেটি, সেটা হচ্ছে আমার লেখার মাধ্যমে। যেহেতু কলমই আমার শক্তি, আমি লেখার মাধ্যমে কাজ করি। আমাদের মুক্তিযুদ্ধে যে সমস্ত নারীদের অসামান্য অবদান আছে, বিভিন্ন ভাবে সংগঠক থেকে শুরু করে, চিকিৎসা সেবী থেকে শুরু করে, তারপরে যারা সম্মুখ যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, তারপরে যারা তথ্য আদান প্রদান করেছেন, তাদেরকে নিয়ে আমি একটা বই লিখেছি, মুক্তিযুদ্ধে নারী। ভাষা আন্দোলনে যে সমস্ত নারীরা অংশ নিয়েছেন, তাদেরকে নিয়ে আমি একটা গবেষণামূলক বই লিখেছি, ভাষা আন্দোলন নারী, যেটার মধ্যে বিপুল সংখ্যক মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলনে বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আছেন। এর বাইরে আমি আলোকিত মানুষদের নিয়ে বেশ কয়েকটা বই লিখেছি, যেমন অসামান্য 51, নারী নক্ষত্রপুঞ্জ। সেখানে ঢাকা ইউনিভার্সিটির উচ্চতা তুলে ধরা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে, শিক্ষকদের কথা বলা হয়েছে, সেকালের কথা বলা হয়েছে কেমন ছিল, এবং এটাও বলা হয়েছে কেমন হওয়া উচিত। এর বাইরে আমি যেটা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দুস্থ ছাত্রছাত্রী যারা মানে তাদের ঠিক সেইভাবে লেখাপড়া চালিয়ে যাবার সামর্থ্য নাই, যারা হলে থেকে টিউশনি করে পড়াশোনা করছে, এরকম কিছু ছাত্রছাত্রীকে প্রতি বছর আমার বড় ভাইয়ের নামে একটা ফাউন্ডেশন আছে, আপনি একটু আগে বলেছিলেন আমার বড় ভাইয়ের কথা, শহীদ সাইফ মিজানুর রহমান, ওনাকে 2014 সালে বর্তমান সরকার ওনাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
তো দাদার নামে একটা ফাউন্ডেশন আমরা গড়ে তুলেছি। সেই ফাউন্ডেশনের ব্যানারে প্রতি বছর আমি 10 থেকে 15 জন ছাত্রীকে বৃত্তি দিয়ে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুয়েট, মেডিকেল এরাও আছে, তবে মানে বিরাট অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর বাইরে আমার স্বামী লতিফুর রহমান, তার নামে আমি একটা বিজ্ঞান বৃত্তি দিয়ে থাকি প্রতি বছর। সে যে স্কুলে ছিল ভুয়াপুর পাইলট স্কুলে, সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে ভুয়াপুর পাইলট স্কুলে সে বিজ্ঞান ভালোবাসতো, সে পদার্থ বিজ্ঞানের উজ্জ্বল ছাত্র ছিল। সে পাশ্চাত্যে জন্মগ্রহণ করলে সে আইনস্টাইন হতো, বাংলাদেশে জন্মগ্রহণ করে সে লতিফুর রহমান হচ্ছে, কারণ বাংলাদেশ মেধা লালন করে না। তো তার নামে আমি একটা বিজ্ঞান বৃত্তি দিচ্ছি। আমি নিজে একটা পোর্টাল চালাই, রক্তবীজ, www.রক্তবীজ.com। সেই রক্তবীজ.com এর মাধ্যমে আমি সমাজ সচেতনতামূলক বিভিন্ন ধরনের লেখা আমি প্রকাশ করি। আমি লেখক সৃষ্টিতে চেষ্টা করছি, লেখক সৃষ্টিতে অবদান রাখছি। এছাড়া আমি আমার সাধ্য অনুযায়ী অসংখ্য ভিডিও আমি বানিয়েছি এবং এখনো বানাচ্ছি। সেগুলো হচ্ছে ছোট ছোট, যেমন ধরেন আমাদের নদী মরে যাচ্ছে, আমাদের বুড়িগঙ্গা নাই, আমাদের সারা দেশের অসংখ্য নদী সেখানে মানে দখল হয়ে গেছে, নদী দখল হয়ে গেছে, আমাদের গাছ কেটে নেওয়া দেওয়া হচ্ছে, আমাদের ভাসমান মানুষ তাদেরকে দেখার কেউ নাই, প্রান্তিক মানুষ তাদেরকে দেখার কেউ নাই। এই যে যখন তখন আমাদের ধর্ষণ হচ্ছে আমাদের এখানে, সেই ধর্ষণের প্রতিকার, এই ধরনের সামাজিক ছোট 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 এই ইস্যুগুলো তুলে নিয়ে আমি সমাজকে সচেতন করার চেষ্টা করি এবং আমি অনেক সময় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। যখন কোনো ক্রাইসিস হয় আমি সেটা যদি আমার সিভিল সার্ভিসের বিপক্ষেও যায়, যেমন আমার প্রশাসনের একজন নারী ইউএনওর বিরুদ্ধে, একজন ডিসির বিরুদ্ধে আমি বাংলাদেশ প্রতিদিন আমি নিয়মিত কলাম লিখি, সেখানে আমি লিখেছি। আবার যেগুলো আমাদের দেখা যাচ্ছে যে উৎসাহিত করার মতো, যে ইউএনওরা চলে যাচ্ছে, যে অফিসাররা চলে যাচ্ছে, এলাকার লোক কাঁদতে কাঁদতে নৌকা পর্যন্ত তাদের এগিয়ে দিচ্ছে, তাদের কথাও আমি তুলে ধরি। আমি সমাজের সেই সমস্ত শিশুদেরকে তুলে ধরার চেষ্টা করি যে শিশুদের মেধা আছে, কিন্তু সেই শিশুদের নার্সিং এর কোনো ব্যবস্থা নাই। এই সবটাই আমি চেষ্টা করছি আমার লেখালেখির মাধ্যমে। এবং আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি, যে আমাদের যে কর্তৃপক্ষ আছেন, আমাদের যে রাষ্ট্র, ঢাকা ইউনিভার্সিটির দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। কারণ আজকালকার ছেলেমেয়েরা ঢাকা ইউনিভার্সিটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে গেছে প্রযুক্তির সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় এগোচ্ছে না। সেখানে ইচ্ছা অনুযায়ী সাবজেক্ট নেওয়া যায়, সেখানে ইচ্ছা অনুযায়ী টিচার সিলেক্ট করা যায়, ক্রেডিট ট্রান্সফার করার ব্যবস্থা আছে। ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো কিন্তু নাই, খুবই কম। শুধু বড় বড় প্রজেক্টর চালিয়ে দিলে বা ল্যাপটপ নিয়ে করলে তো হবে না, শিক্ষার মান তো বাড়াতে হবে। এবং সারা পৃথিবীটা, এখন পৃথিবীটা কিন্তু খোলা, সেই খোলা পৃথিবীটাকে আমাদের ছাত্রছাত্রীদের সামনে আনতে হবে, তা না হলে তো হবে না। সেই জিনিসগুলো হচ্ছে না। শিক্ষার মান উন্নয়নের দরকার। যারা নীতি নির্ধারক আছেন, যারা শিক্ষানুরাগ আছেন, শিক্ষাবিদ আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা একটু দেখুন যাতে ভালো ছাত্রছাত্রীরা, সত্যিকারের ভালো ছাত্রছাত্রীরা, তারা যেন ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়, যেন কোনো লবিং এর মাধ্যমে টিচার না হয়। যারা ফার্স্ট ক্লাস পাওয়া উচিত সেই যেন ফার্স্ট ক্লাস পায়, যেন 10 জনকে ডিঙিয়ে আরেকজন ফার্স্ট ক্লাস না পায়। এই জিনিসগুলো দেখা খুবই দরকার আছে। তো আমি মনে করি যে সর্বস্তরের সবাই, আপনি আছেন, আমি আছি, আমরা সবাই যদি চিন্তা করি, সবাই চিন্তা করলে আমরা একটা জায়গাতে আসতে পারবো। আমি জানি না আমাদের অতীতের সেই ঢাকা ইউনিভার্সিটিকে আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা, কিন্তু হয়তো ঢাকা ইউনিভার্সিটি নতুন রূপে, নতুন ভাবে ঢাকা ইউনিভার্সিটি ধরা দিবে। এবং আজকের যে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের, যারা ইন্টারমিডিয়েট পাস করলে, আমি দেখেছি অনেক ছেলে মেয়েদেরকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে না, তাদের এখন চয়েস ব্র্যাক ইউনিভার্সিটি, তাদের এখন চয়েস ইউল্যাব, তাদের এখন চয়েস নর্থ সাউথ। কি জন্য? ওই যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। অসংখ্য সাবজেক্ট খোলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। এত সাবজেক্টের প্রয়োজন আছে কিনা এটাও ভেবে দেখার দরকার আছে। এত টিচারের প্রয়োজন আছে কিনা এটাও ভেবে দেখার দরকার আছে। একমাত্র আজকে যদি একজন ছাত্র পালি বা সংস্কৃতি পড়ে, আমি পালি বা সংস্কৃতিকে ছোট করে দেখছি না, কিন্তু আমাদের তো সেই সুযোগটা নাই যে এই পালি সংস্কৃতি পড়ে একমাত্র বিসিএস দেওয়া ছাড়া বা কিছু ভাষা কেন্দ্রিক কিছু চাকরি বাকরি ছাড়া এরা তো চাকরি পাবে না। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটু ভালো করে মনিটর করার দরকার আছে, এবং সেটা আমাদের সবাই, আমি মনে করি এটা আমার একার কাজ নয়, আমাদের সবারই কাজ করতে হবে। আপনি যে প্যারিসে জানালা করছেন, প্যারিসে জানালা করে আপনি যে বিভিন্ন জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসছেন, প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসছেন, তাদের সাথে যে আপনি মত বিনিময় করছেন, আপনার অনেক আইডিয়া আপনার কাছে কিন্তু সন্নিবেশিত হচ্ছে। সেই আইডিয়া গুলো কিন্তু আপনি যথার্থ কর্তৃপক্ষের কাছে দিতে পারেন। আপনার কিন্তু, আমি জানি রকিব ভাই,
আপনার সেই সক্ষমতা আছে, আপনার অসংখ্য মানুষের সাথে যোগাযোগ আছে, আপনি সেই আইডিয়াগুলো ট্রান্সমিট করতে পারেন যে এইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করা উচিত, তাহলে আমাদের অতীত ঐতিহ্যটা আবার ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং এটাই আমার করা উচিত বলে আমার মনে হয়। আমি জানি না আমার কি। ধন্যবাদ ডক্টর আফরোজা। প্রিয় দর্শক বৃন্দ, এবার ডক্টর এম মিজানুর রহমান, সমাপনী বক্তব্য। ধন্যবাদ। আমি ডক্টর আফরোজাকে অনুসরণ করে তার কথার রেশ ধরে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির আমাদের সময়ে যে যুগটা ছিল সেই যুগ আর বর্তমান যুগের মধ্যে বেশ তফাৎ বা যে পরিলক্ষিত হচ্ছে গ্যাপটা, সেটি আমাদের কর্তৃপক্ষ এবং আমাদের যারা এই ইয়েতে আছে সেটি যদি নজরে আসে তাহলে হয়তো আমরা ফেরত মানে অতীতকে আমরা তুলে ধরতে পারবো। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার সুযোগ হয়েছিল বিদেশে একটি ইউনিভার্সিটিতে, ভালো একটি ইউনিভার্সিটি পিএইচডি করার। আমি একটু ঘটনা বললে বুঝা যাবে যে তারা কতটুকু মানে নিড বেস কাজ করে। আমার এই প্রাগ ইউনিভার্সিটিতে তখন আমি যখন গেলাম 99-তে, একটি ডিপার্টমেন্ট ছিল মাইনিং অ্যান্ড পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট। তখন আমরা যখন ভর্তি হলাম, পরে একদিন নোটিশ বোর্ডে ব্ল্যাকবোর্ড বোর্ডে নোটিশ আসলো যে ওই ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টদেরকে তারা কম্পিউটার এবং আইসিটির উপরে সেই সময়ে তারা নতুন ডিপার্টমেন্ট উদ্বোধন করেছে এবং ওই স্টুডেন্টদেরকে অপশন দিয়েছে তারা কোথায় যদি চায় ওখানে ভর্তি হতে পারে অথবা নতুন অপশন দিতে হবে। তারা তাদের নিড বেস বা এডুকেশনের ক্ষেত্রেও তারা এই বিষয়গুলিকে গুরুত্ব দেয়। আমি জানি না আমাদের এই যে আফরোজা যেটা বললো যে পল্লী বা কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে সেগুলি এখনো চলছে হয়তো ইতিহাস বা ঐতিহ্যের খাতিরে, কিন্তু বাস্তবতা অস্বীকার করে। আমি মনে করি যে দেশের প্রয়োজনে, যেহেতু সারা পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে, আমরাও স্বপ্ন দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা বলেছেন সেটি অর্জন করতে হলে আমাকে মানব সম্পদ, বিশেষ করে লিডার, যে অক্সফোর্ড এবং আমাদের যদি ইয়ে কেমব্রিজের কথা বলি তাহলে তারাকে দে প্রডিউস দ্য লিডার। এখন ঢাকা ইউনিভার্সিটি মানে সেই ওয়ার্ল্ড ক্লাস বা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের পজিশনটা যদি দেখি সেটি আসলে দুঃখ, আমাদের কষ্ট লাগে যে আমাদের অবস্থান, ঢাকা ইউনিভার্সিটির এই ঐতিহ্যের অবস্থানটি এখন কোথায় যাচ্ছে। সেটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। রাকিব ভাই যে বিষয়গুলি, তাকে ধন্যবাদ দিই যে এই বিষয়গুলি আমাদের মধ্যে থেকে আলোচনা বা মতামত নিয়ে উনি কাজটি করছেন। আমি মনে করি যে এখন সামাজিক অর্থনৈতিক দিক থেকে দেশ উন্নত হচ্ছে এবং এই পাশাপাশি সামাজিক উন্নয়ন এই বিষয়টিও গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটি যে যাদের এখনকার যারা তরুণ, তো আগামী দিন এই তরুণরাই দেশ পরিচালনায় থাকবে, তাদেরকে যদি সঠিক পথটি না দেখানো হয়, নাগরিকত্বের যে দায়িত্ব, সুনাগরিক হওয়ার যে বিষয়গুলি, সেই বিষয়গুলি যদি চর্চায় না হয়, তাহলে আমরা মনে হয় আমাদের দেশের ভবিষ্যৎ মানে প্রজন্ম তারা হয়তো সঠিক পথটি পাবে না। আমরা আশা করব যে ঢাকা ইউনিভার্সিটি অতীতের যে রুলটি ছিল দেশ স্বাধীনতা যুদ্ধে এবং দেশের অধিকার দেশের শিক্ষার ক্ষেত্রে যে চর্চাগুলি ছিল, মুক্ত চিন্তা, সেই বিষয়গুলি আবার ফিরে আসবে এবং সেগুলি ভবিষ্যতে আরো বেগবান হবে। কর্তৃপক্ষ সেই বিষয়গুলি আমি মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত। এবং শিক্ষার মানের ক্ষেত্রে যেটি বলেছে সেটিও আমাদের এখন যুগোপযোগী শিক্ষা এবং যেটি আমাদের লোকাল মার্কেট এবং যেটি আমরা বলতে গ্লোবাল মার্কেট, সেই মার্কেটের দিকে ইয়ে করে আমাদের কন্টেন্ট, সিলেবাস, ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমার মতে সেগুলিকে যুগোপযোগী করা এবং নিড বেস করা, তাহলে আমরা আমাদের দেশ উপকৃত হবে এবং ঢাকা ইউনিভার্সিটির যে সুনাম সেটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমাদের এখন আফরোজা যেটি বলেছে যে স্টুডেন্টরা যে অপশন চা হয়, তো ঢাকা ইউনিভার্সিটির হয়তো সেভাবে তারা মূল্যায়ন করছে না। কেন করছে না সেটি ভেবে দেখা বা ক্ষতি দেখা উচিত, আমাদের কোথায় সমস্যা রয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটির ভবিষ্যৎ যেটি রাকিব ভাই বলেছেন, আমরা মনে করি শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে শিক্ষকদের, যারা কর্তৃপক্ষ এবং যারা শিক্ষা দান করে থাকে, তাদের যদি তাদের মান বা তারা যদি তৈরি না হয় তাহলে
আমাদের নতুন প্রজন্ম শিক্ষার্থী তারা সেই শিক্ষাটা পাবে না। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে সেই শ্রদ্ধার জায়গাটি ছিল এবং তাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাদের মূল্যবোধ, নৈতিকতা যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি কিন্তু তাদের কাছ থেকে আমরা দেখেছি এবং শিখেছি, অনুসরণ করেছি। এখন পত্রপত্রিকায় যেসব বিষয়গুলি আসে, বিশেষ করে ইদানিং প্রায় সবকটি ইউনিভার্সিটির নারী কেলেঙ্কারি, এইসব শিক্ষক এবং ছাত্রী স্টুডেন্টদের সাথে যে সম্পর্ক, এটি তো ভাবতে অবাক লাগে যে কোথায় আমাদের মানে শিক্ষার জায়গাটা কোথায় যাচ্ছে। সেই বিষয়গুলি খুবই স্পর্শকাতর এবং আমি মনে করি যারা এই কর্তৃপক্ষ রয়েছে এবং আমরা যারা আছি, আমাদের যেখানে যাদের অবস্থান, বিশেষ করে যারা লেখালেখি করে, আমি মনে করি তাদেরও এই বিষয়গুলি আরো বেশি গুরুত্ব দিয়ে উত্থাপন করা, লেখা এবং সেই বিষয়গুলিকে নজরে নিয়ে আসা। তাহলে হয়তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গভর্নমেন্ট জায়গাটি ছিল, ঐতিহ্য জায়গাটি ছিল, সেটি ফেরত পাবো। আমি আর কথা না বাড়িয়ে আমি আর রাকিব ভাই এবং প্যারিসের জানালাকে ধন্যবাদ দিচ্ছি। তারা যে কাজটি করছে, তারা অতীতের যে সোনালী দিন ঢাকা ইউনিভার্সিটি যে গৌরব বিষয়, সেই বিষয়গুলিকে চর্চার মাধ্যমে মতামত যারা এই বিষয়ে নিয়ে ভাবে তাদের ভাবনাগুলি তুলে ধরতে পারছেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মিজান। প্রিয় দর্শক বৃন্দ, সব শেষে রাশিদুল ইসলাম। আমি আবারও ধন্যবাদ জানাই প্যারিসের জানালাকে আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমার সৌভাগ্য যে আমার হাতে আলোচনায় আফরোজা পারভিনের, ডক্টর আফরোজা পারভিনের মতো গুণী কথা সাহিত্যিক আছেন, ডক্টর মিজানুর রহমান আছেন, সর্বোপরি আপনি আছেন এবং ব্যাকগ্রাউন্ডে জুবায়ের সাহেব আছেন। তো আপনাকে ধন্যবাদ যে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমি আমার সীমিত ক্ষমতায় যেটা বা সীমিত সামর্থ্যে যেটা, এইটা পালন করার চেষ্টা করি। আমি যেটা মনে করি যে মানুষ জন্মগতভাবে ঋণী। তার কারণ কেউ কেউ বলেন আমি সেলফ মেড। মানুষের আসলে সেলফ মেড হওয়ার সুযোগ নাই। জন্মগতভাবেই মানুষ পরনির্ভরশীল এবং অন্যের সাহায্য ছাড়া মানুষ বাঁচতে পারে না, বড় হতে পারে না। ফলে মানুষের সামাজিক দায়বদ্ধতা জন্মগতভাবেই থেকে যায়, তাকে কাজ করতে হবে। তো আমি এই থেকেই আমার অকাল প্রয়াত দুটো শিশু, অর্পণ দর্পণ, এদের নামে আমার একটা ফাউন্ডেশন আছে, অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের আওতায় আমি দুটো কাজ করি। একটা হলো আমার অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগার আছে, তার আওতায় এনজিও সুলভ কিছু কাজ করি, এবং অন্যকে উদ্বুদ্ধ করার জন্য আমি লেখালেখি করি। যেটা আপনি বললেন, আমি সাহিত্যিক না, আমি অনেকটা সমাজ সংস্কারমূলক লেখালেখির চেষ্টা করি। তো এই মুহূর্তে আমার যে প্রস্তাব সরকারের কাছে নিয়ে আমি ঘোরাঘুরি করছি, আমি একটা ধারণাপত্র জমা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ওখানে। সেখানে আমি যেটা বলতে চেয়েছি, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা রোল মডেল, এটা ঠিক আছে, কিন্তু আদার সাইড অফ দ্য কয়েন যে আমাদের অপরাধ প্রবণতা এবং মানে সামাজিক যেটা দুর্নীতি, এটা সীমাহীনভাবে বেড়েছে। এটার যদি প্রতিকারমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সমাজ এগোবে। আমরা দেখিয়েছি যে এর পিছনে যাবতীয় অরাজকতার মূলে তিনটে কারণ কাজ করছে। এক হলো আমাদের শিক্ষিত সম্প্রদায়ের মানুষের স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা। আমরা যে যেখানেই আছি, আমি এবং আমার পরিবার ছাড়া আর কিছু ভাবছি না। আমাদের মধ্যে যারা মানে ঘুষ খান চাকরির ক্ষেত্রে, তারা এর সাইড ইফেক্টে চিন্তা করেন না যে ঘুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা যারা খাদ্যের ব্যবসা করছেন তারা ভেজাল দিচ্ছেন, কিন্তু এই ভেজালের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ইদানিং অনেক শিক্ষিত শ্রেণী মনে করছেন যে দেশ বসবাসের অনুপযুক্ত না, তারা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন, কিন্তু যারা থাকবে তাদের কি হবে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। দ্যাট ইজ সবার চিন্তাটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। এটাই আমাদের দেশের অরাজকতার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আস্থাহীনতা, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। 3 নম্বর হলো প্রতিহিংসা পরায়ণতা, আমি কেন ভালো আছি এইটাই আপনার সাথে আমার শত্রুতার মূল কারণ। বাংলাদেশে যত অগ্নুৎপাত ঘটে, অগ্নিকাণ্ড ঘটে, তার বেশিরভাগ হলো আউট অফ জেলাসি। যে উদ্যোক্তা শ্রেণী মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করতে চাচ্ছেন, সেই উদ্যোক্তা যাতে সৃষ্টি না হয় সেটার জন্য অনেক মানুষ কাজ করে। ফলে এই প্রবণতা যদি মানে দূর করা না যায়, তাহলে দুঃখী মানুষের মুখে হাঁটি ফোটানোর যে কর্মকাণ্ড, এটা অ্যাচিভ করা সম্ভব না। এবং এর মূল কারণ যেটা, যে আমরা ফ্রিকুয়েন্টলি মিথ্যা কথা বলি, আমাদের সামাজিক এবং নৈতিক মূল্যবোধ একেবারেই শূন্য পর্যায়ে গেছে। যে কারণে আমার যে ধারণাপত্রে আমি যেটা দেখিয়েছি যে শুদ্ধাচার পুরস্কার সরকার বড়দের ক্ষেত্রে দেন,
সেই শুদ্ধাচারটা প্রাথমিক শিক্ষা পর্যায়ে যদি শুরু হয়, তাহলে মানে কিভাবে শুরু হবে তার একটা স্ট্র্যাটেজি আমি ঠিক করেছি, এবং এটার পরে আমরা মেহেরপুরে পাইলটিং করেছি। সেই অনুপাতে মানে সেই প্রস্তাবটা আমি সরকারের কাছে দিচ্ছি, যেটা যদি মানে প্রাথমিক শিক্ষা পর্যায়ে যদি এটা চালু করা যায়, তাহলে ইন দ্য লং রান 60-70 বছর পরে আমাদের সমাজটা জাপান বা ভুটানের মতো সত্যবাদী হবে। জাপানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে তারা আমাদের থেকে খারাপ অবস্থা ছিল, তারা অনুশীলনের মাধ্যমেই বর্তমান স্টেজে আসছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি অর্থনীতি সমিতির সভাপতি, আমি অর্থনৈতিক সমিতি আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হবে, সেখানেও আমি এই আর্টিকেল জমা দিয়েছি। আমি আশা করি যদি আমাদের ডক্টর আবুল বাকর স্যার এখন সভাপতি আছেন, স্যারেরা যদি আমার এই গ্রহণ করেন, তাহলে আমি আর একটু মানে এগিয়ে যেতে পারবো। আর যদি না করেন তারপরেও আমি এগিয়ে যাব, যেহেতু আমার কাজই হলো সমাজ সচেতনমূলক কাজ করা। এবং আমি একটা ফ্লোর পাইলাম আমার কথা বলার জন্য, এটাও আমার সৌভাগ্য যে প্যারিসের জানালায় আমি আমার আইডিয়াটা বললাম। তো অনেক ধন্যবাদ, আমি আপাতত এখানে শেষ। ধন্যবাদ রাশেদ। আচ্ছা, আফরোজ পারভিন, কি তুমি একটা ফিনিশিং টাচ দিবা? আমি একটু, রাকিব ভাই, আমি একটু বলতে ভুলে গেছিলাম যে কথাগুলি। হ্যাঁ, আমি কিছু কাউন্সিলিং এর কাজ আমার এলাকাতে ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে যারা পড়াশোনা নিয়ে আছে, যখনই সময় পায় আমি এটি করছি। তাদের স্কুলের প্রধান শিক্ষকদেরকে নিয়ে আমার উপজেলাতে যে সকল প্রাইমারি হেডমাস্টার তাদেরকে নিয়ে বসে ডিপিও সহ তাদের মানে যেটা বলেছে যে মৌলিক শিক্ষাটা প্রাইমারির থেকে আসে, তাদেরকে বলেছি যে এই বিষয়গুলি মিথ্যা কথা, এই যে এখন যে জাতীয় চরিত্র হয়ে গেছে মিথ্যা বলাটা, এই বিষয়গুলি প্রাইমারি স্কুলের ইয়ের থেকে, এবং যে অন্যকে সম্মান করা, এই প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চা জাপানের আমি দেখেছি তাদেরকে স্কুলে এগুলি শেখানো হয়, সেগুলির ব্যাপারে আমি বলেছি, আমি কথা বলছি, এবং রাশিদুলের সাথে আমি যোগাযোগ করব এই বিষয়গুলি। আমিও চিন্তা চেতনা আমার মধ্যে আছে যে আমি কিছু কাজ করি, এবং আপনার সাথে আমি কথা বলবো, দেখি আমরা শুরু করতে চাই। আমাদের এই যে এসডিজি মুখ্য সমন্বয়ক আক্তারও এটা আমাদেরকে নিয়ে কিছু কাজ করতে চাচ্ছে, যে সমাজ বিবর্তন মানে এই পরিবর্তনটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এখন যে অবস্থায় যেভাবে শুরু হয়েছে সেটি ভবিষ্যৎ মানে কি বলা যায়, খুবই ভয়াবহ অবস্থা। এই বিষয়তে মানে আমরা মনে করি প্রত্যেকের জায়গাতে কাজ করার সুযোগ রয়েছে। ধন্যবাদ আবার রাকিব ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্যারিসে জানালা দীর্ঘজীবী হোক, আরো এই ধরনের আলোচনা করুক, এবং যারা গুণীজন রয়েছে আফরোজার মতো যারা লেখালেখি করে তাদেরকে আরো বেশি সুযোগ দেওয়া হোক, সুযোগ পেলে তারা আরো বেশি প্রচার করতে পারবে। তো আমি বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা রইল। আফরোজাকে আরো 2 মিনিট দিলাম অতিরিক্ত। ধন্যবাদ রকিব ভাই, আমার আসলে কাউকে ধন্যবাদ জানানো হয় নাই, তো আপনি সুযোগটা দেওয়াতে আমি সবাইকে ধন্যবাদ জানানোর একটা সুযোগ পেলাম। তো আমি বিশেষ করে আপনাকে তো ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সমাজ সচেতনতামূলক একটা প্রোগ্রাম করার জন্য, এবং এটা আসলে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবারই দৃষ্টি খুলে যাওয়া উচিত যে যারা কোনো কিছু করছেন না সমাজের জন্য, যারা কোনো কাজ করছেন না, নিজের মধ্যে গুটিয়ে আছেন, যারা ভাবছেন আমি এবং আমার পরিবারই আমার জীবন, তারা কিন্তু বুঝতে পারছেন না যে পাশে যদি আগুন লাগে তাহলে আগুনের আঁচটা কিন্তু এসে গায়ে লাগে। তো এক সময় যে সমাজের যে একটা খারাপ অবস্থানে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের প্রত্যেকেরই জীবনে দুর্বিষহ করে তুলবে জীবনটা। তো এই আপনি যে সমাজ সচেতনামূলক কাজটা করছেন, এবং জুবায়ের সাহেব যাকে আমি প্রথমে ধন্যবাদ জানানো হয়নি এবং দেখতেও পাচ্ছি না, তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে যে দুজন আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না 2 মিনিট হয়েছে কিনা, যদি 2 মিনিট না হয়ে থাকে তাহলে আমি আমার একটা ছোট্ট কবিতা পড়ি, যদি আপনি সময় দেন। পড়ো। এটা আমাদের সমাজের বর্তমান অবস্থার প্রেক্ষিতে কবিতা, সেই জন্য এটা সাধারণত আমি নিজের লেখা কবিতা পড়ি না, আমি গদ্য নিয়েই কাজ করি। তো এ কেমন খেলা এক, প্রদীপের আলোর নিচে অন্ধকার, নাকি গাঢ় অন্ধকারের নিচে আলো, মিথ্যের আড়ালে সত্য নাকি সত্যের আড়ালে মিথ্যে, মুখের আবরণে মুখোশ নাকি মুখোশের আবরণে মুখ, জানি নে আমি। তবে জানি সব সত্য সত্য নয়, সব হাসি হাসি নয়, সব কান্না কান্না নয়, সত্য হাসি কান্না কখনো ভেজাল
কখনো নির্ভেজাল। বিচিত্রে অবনীতে জাদুকরী জীবনের বাঁকে বাঁকে আমরা এক প্রহসনের খেলা খেলি, সত্য মিথ্যের খেলা, আসল নকলের খেলা, নিজেকে লুকানোর খেলা। সে খেলা আমিও খেলি, মন্দ বলি, এড়াতে পারি না, চাকায় বাঁধা আমি। আসলে আমরা সবাই একটা চাকায় বাঁধা পড়েছি, কিন্তু সেই চাকায় বাঁধা চাকাটা উপড়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে এবং সাথে সাথে অন্যদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ছে বা যারা পড়তে আসবে, বা যে সমস্ত ছেলেমেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও পড়তে পারেনি নানাবিধ কারণে, ইচ্ছে থাকলেই তো একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে না, পারিবারিক সামর্থ্যের ব্যাপার আছে, অনেক রকমের সমস্যা আছে, তারাই কিন্তু আমাদের আগামী প্রজন্ম। তো তাদের দিকে তাকিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে নিজ নিজ দায়বদ্ধতা থেকে। আমি আজকে এই সমাপনী বক্তব্যে আমি বলতে চাই যে আমরা আজ এখানে যে কথাগুলো আমরা সবাই বললাম, আমি বিশ্বাস করি যে আমরা সবাই মন থেকে বললাম। এটা আমাদের কারো বলার জন্য বলা নয়, এটা যে আমাদের বলার জন্য বলা নয়, এটা যেন আমরা সবাই আমাদের কর্মের মাধ্যমে সেটা দেখাতে পারি। আমার সাথে আরো যারা তিনজন আছেন, মিজানুর রহমান সাহেবের সাথে আজকে আমার প্রথম পরিচয়, আমি অত্যন্ত আনন্দিত এবং কৃত তার সাথে আমার দেখা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে সামনাসামনি দেখা হবে। রাকিব ভাই, আপনি অদম্য উৎসাহে চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আফরোজা, ধন্যবাদ মিজান, ধন্যবাদ রাশেদুল ইসলাম। তোমাদের কাছ থেকে অনেক কথা শুনলাম, নিজে শিখলাম, জানলাম, সমৃদ্ধি লাভ করলাম। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে আবার ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাশিদুলের নাম্বারটা একটু দিয়ে দেন, আমার টেলিফোন নাম্বারটা। থ্যাংক ইউ। কেন, আমি কি নারী বলে আমার নাম্বার আপনার লাগবে না? অবশ্যই অবশ্যই, আপনাদের নাম্বার নারীদের তো আগে, রাশিদুলটা পেয়ে তারপর আপনাদের নাম্বারটা নিয়ে নেব। না ঠিক আছে, আমি অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থাকেন। অনেক ধন্যবাদ প্যারিসে জানালাকে। আচ্ছা, তোমাদের প্রতি আহ্বান রইল, আমাকে আরো